আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। চাচাতো বোনের মিথ্যা অপবাদ গল্পের 2 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা বলে না করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। চাচি আমাকে ছাড়ছিল না, আমাকে জড়িয়ে ধরে রেখেছে। চাচার চোখটাও কেমন যেন ছলছল করছে। এমন সময় চাচা বলে উঠলো, সালমা ও সকাল থেকে কিছুই খায়নি, ওকে আগে কিছু খাইয়ে দাও। এটা বলেই চাচা সেখান থেকে চলে গেল। চাচা চলে যাওয়ার পর চাচি উঠে বসলো, তারপর বলল, নে বাবা কিছু খেয়ে নে, সকাল থেকে কিছুই খাসনি, না খেলে শরীর খারাপ করবে। আমি বললাম, না চাচি, খেতে মন চায় না। চাচি বলল, হৃদয় বড়দের কথা শুনতে হয়, আমি তো তোর মায়ের মতো না, আজ থেকে আমিই তোর মা। এখন মা তোমায় খেতে বলছে, খেয়ে নাও। মায়ের কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠলো। আজ আমার মা থাকলে এমন ভাবেই বলতো আর খাইয়ে দিত। আমার চোখে পানি চলে আসলো। আমার চোখে পানি দেখে চাচি, না এখন থেকে তো উনি আমার মা। মা বলে উঠলো, খেয়ে নে বাবা, তোর এক মা তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে, তোর আরেক মা তো আছে। আমি আর কোনো কথা বলতে পারলাম না। যেখানে আপন মানুষেরা সবাই পর করে তাড়িয়ে দিল, সেখানে পর মানুষেরা আপন করে নিল। আমি আর কথা বললাম না, বাধ্য ছেলের মতো খেয়ে নিলাম। খাওয়ার মধ্যে কোনো কথা বললাম না। মা মাঝে মাঝে আমাকে সান্ত্বনা দিচ্ছিল। ভাবতেই অবাক লাগে, মাত্র একটা দিনের ভিতরে ওরা আমাকে কিভাবে আপন করে নিল। খাওয়া শেষ হওয়ার পর মা বলল, বাবা এবার তুই ঘুমিয়ে পড়। আমিও বাধ্য ছেলের মতো শুয়ে পড়লাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি ঘুমানো পর্যন্ত উনি আমার পাশে বসে মাথায় হাত বুলাচ্ছিল। সকালে পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙলো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। আমার জানালার পাশে ছোটখাটো একটা বাগান। ঢাকা শহরে তো আজকাল বাগান বাড়ি নাই বললেই চলে। আমি হঠাৎ রুমের বাইরে উঠে গেলাম। দেখলাম মা সকালে নাস্তা রেডি করছে। আমাকে দেখেই একটু মিষ্টি হাসি দিয়ে বলল, কি খবর তোমার, উঠে গেছো? আমি এক্ষুনি যাচ্ছিলাম তোমায় জাগাতে। তোমার রুমে ওয়াশরুম আছে, যাও ফ্রেশ হয়ে আসো। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। সবাই মিলে বসে খাচ্ছিলাম। হঠাৎ চাচা বলে উঠলো, হৃদয় তোমার পড়ালেখার কি অবস্থা? চাচি বলল, মানে আমার মা, কি হচ্ছে, ছেলেটা মাত্র কালকে আসলো, ওকে কিছুদিন সময় দাও, তারপর না হয় এসব কথা বলো। চাচা বলল, না সালমা, তুমি বুঝতে পারছো না, জীবনে অনেক এরকম ঝড় আসবে যাবে, তাই বলে চুপ করে থাকাটা উচিত নয়। যতদিন চুপ করে থাকবে ততদিন জীবন থেকে পিছিয়ে যাবে। আমি বললাম, না চাচা, আমার কোনো সমস্যা নেই। আসলে 1 মাস আগেই আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে। চাচা বলল, ও তাহলে তো ভালোই। আমার বন্ধুর একটা প্রাইভেট ভার্সিটি আছে, অনেক ভালো একটা ভার্সিটি। আমি চাই তুমি সেখানেই ভর্তি হও, তুমি কি বলো? আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি আমায় কতদিন হয় চিনে, একদিনও হয়নি ভালো করে। একদিনেই কত আপন করে নিলেন আমায়। আমাকে নিজের ছেলের মতো করেই খেয়াল রাখছেন। আমার চোখে পানি চলে এলো। মানুষ এত ভালো হয় কি করে, সেটা আমি ভেবে পাচ্ছি না। চাচা আবার বলে উঠলো, হৃদয় তুমি ঠিক আছো? তারপর আমি চোখের পানি আড়াল করে বললাম, হ্যাঁ চাচা, আপনি যেখানে চান আমি সেইখানেই ভর্তি হব। চাচা বলল, তাহলে তো হয়েই গেল, আমি আজই তোমায় ভর্তি করিয়ে দিব। সামনের মাস থেকে ক্লাস শুরু হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চাচা। 1 মাস শেষ হয়ে গেল। তারপর আমি মাকে বললাম, মা আমায় তাড়াতাড়ি খেতে দাও, আজ আমার ভার্সিটির প্রথম দিন। মা বলল, তারা বাবা, আর মাত্র 5টা মিনিট, সব রেডি করা হয়ে গিয়েছে। বাবা বলল, কি হলো, আজ আমার ছেলেটাকে এত খুশি খুশি লাগছে কেন? আমি বললাম, ধুর বাবা, তুমিও ভুলে গেলে, আজকে যে আমার ভার্সিটির প্রথম দিন। তারপর বাবা বলল, না না, আজ আমার ছেলের ভার্সিটির প্রথম দিন, আমি সেটা কিভাবে বলতে পারি? তুমি খাওয়া দাওয়া শেষ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম, আচ্ছা। ও আপনাদের তো বলাই হয়নি, আমি এখন চাচাকে বাবা বলে ডাকি। আর বাবা মার সাথে আমি অনেকটাই ফ্রি। ওনারাও আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসেন। কেউ না জানলে বুঝতেই পারবে না আমি যে ওনাদের আসল ছেলে না। এরই মধ্যে মা চলে আসলো। মা বলল, নে বাবা তাড়াতাড়ি খেয়ে নে। আমি বাবা মায়ের সাথে একসাথে খেয়ে নিলাম। তারপর মা আর বাবা আমায় এগিয়ে দেওয়ার জন্য বাইরে আসলেন, কিন্তু মা পেছন থেকে হঠাৎ করে আমার চোখ দুটো চেপে ধরলেন। আমি বললাম, মা কি হচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে তো। বাবা বলল, কোনো কথা নেই, বলেছিলাম না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম, আচ্ছা। মা আমাকে কিছু দূর নিয়ে চোখটা ছেড়ে দিল। চোখ খুলে আমি যা দেখলাম, আমি সত্যি সারপ্রাইজ হয়ে গেলাম। আমার সামনে একটা বাইক রাখা আছে। আমি এত খুশি আর কখনো হইনি। আমি খুশিতে আব্বুকে জড়িয়ে ধরলাম। আজ আমার ভার্সিটির প্রথম দিনে এমন একটা সারপ্রাইজ আমি কখনোই সত্যি ভাবতে পারিনি। জীবনের প্রথম বাইক বলে কথা, ফিলিংসটা একটু বেশিই ছিল। আম্মু বলল, বাবা শুধু বাবা কি জড়িয়ে ধরবে, আমি বলছি কেউ না। আমি বললাম, না, কে বলেছে কেউ না, আমার আম্মু পৃথিবীর সবচেয়ে গ্রেট আম্মু।
আম্মুকে জড়িয়ে ধরলাম। তারপর আব্বু বলল, হয়েছে মা ছেলের ভালোবাসা, ভার্সিটির সময় কিন্তু শেষ। আমি বললাম, আচ্ছা আব্বু, তাহলে আমি যাই। আব্বু আর আম্মুকে বিদায় জানিয়ে চলে আসলাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটি বেশি দূরে না বাসা থেকে, তবুও বাইক নিয়ে গেলে অন্যরকম একটা ভাব থাকে। আজ ভার্সিটির প্রথম দিন, জানি না সবাই কেমন হবে, নিজের ভিতরে উত্তেজনা কাজ করছিল। অবশেষে 5 মিনিট পর এসে পৌঁছালাম স্বপ্নের ভার্সিটিতে। ভার্সিটিতে এসে শুনলাম ভার্সিটি শুরু হতে আরো 30 মিনিট বাকি আছে। যাক, ভালোই হলো, এই ফাঁকে বন্ধু বানিয়ে নেওয়া যাক। আচ্ছা, কাকে দিয়ে শুরু করি? ওই তো একটা ছেলে আছে, ওকেই ট্রাই করি। মেয়েটা একা একা বটতলায় বসে আছে, ওর কাছে গিয়ে বললাম, হাই, আমার নাম হৃদয়, আজকে ভার্সিটির প্রথম দিন, তোমার নাম কি? হ্যান্ডশেক করার জন্য হাত দুইটা বাড়িয়ে দিলাম। মেয়েটা একটু বিরক্তি নিয়ে বলল, আমার নাম সামিয়া, আমার আজ ভার্সিটিতে প্রথম দিন। বলে মেয়েটা উঠে যেতে লাগলো। আমি বললাম, ওই মিয়া দাঁড়ান, আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? তারপর সাদিয়া বলল, ওই আমারে কি তোর মিয়া লাগে? একটা আঙুল মুখের কাছে এনে মুখটারে বাঁকা করে বলল। আমি মনে মনে ভাবলাম, কি গুন্ডি মেয়ে বাবা, একটু মিয়া বললাম, তাতেই যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেল। না মানে আপনার নামের মধ্যেই তো মিয়া আছে, সা আর মিয়া, সামিয়া। আমি সাটা বাদ দিয়ে বললাম। তারপর সামিয়া কি যেন ভেবে কিছুক্ষণ পর হু হু করে হেসে দিল। হাসতে হাসতে বলল, ঠিক আছে, আজকে থেকে আমরা ফ্রেন্ড। এই পেতনির সাথে কথা বলতে বলতে ঘন্টা বাড়ি দিয়ে দিল। আচ্ছা চলো ক্লাসে যাই। সামিয়া বলল, আচ্ছা চলো। আমরা ক্লাসে চলে আসলাম। ক্লাসে আমি আর সাদিয়া একদম সামনের বেঞ্চে বসেছি। আমি বসতে চাইনি, সাদিয়াই জোর করে বসালো। প্রথম ক্লাসে নাকি কোনো এক ম্যাডাম নিবে। যাক, আমার ভালোই লাগছিল। নতুন ক্লাস, নতুন ফ্রেন্ড, নতুন পরিবেশ, সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি। আমি আর সামিয়া ক্লাসে বসে কথা বলছিলাম, অন্যদিকে খেয়ালই ছিল না। কিছুক্ষণ পর ম্যাম আসলো, কিন্তু আমরা কথাই বলছিলাম। ম্যাম বলল, গুড মর্নিং স্টুডেন্ট। কি ম্যামের কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে। ম্যামের দিকে তাকাতেই আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যেতে লাগলো। আমি কাকে দেখছি? এই যে নেহা, যে 1 মাস আগে আমায় ছেড়ে চলে গিয়েছিল। অনেক বলেছিল নেহা নাকি ঢাকায় কোনো ভার্সিটিতে চাকরি পেয়েছে, কিন্তু সেটা যে আমাদের ভার্সিটিতে সেটা তো বলে নাই। যাক, ভালোই হলো, আজ ওকে সবকিছু খুলে বলতে হবে। নেহা বলল, হ্যালো স্টুডেন্ট, আমি মিস নেহা ইসলাম, আজ থেকে তোমাদের প্রথম ক্লাস আমিই নেব। ক্লাসের সবাই নেহার দিকে হা করে তাকিয়ে আছে। তাকাবেই না কেন? এত সুন্দর ম্যাম থাকলে না তাকিয়ে পারা যায়। কিন্তু আমি নিচের দিকে তাকিয়েছিলাম, যাতে ও আমায় না দেখতে পায়। এখন দেখলে অন্যরকম একটা সিন ক্রিয়েট হতে পারে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। কেন যে সামনের বেঞ্চে বসতে গেলাম। নেহা আমায় ডেকে বলল, এই ছেলে, নিচের দিকে তাকিয়ে কি দেখছো? ক্লাস কি নিচে হচ্ছে নাকি? আমি নিচের দিকেই তাকিয়ে রইলাম, কারণ এখন যদি মুখ ওপরে তুলি কি হবে সেটা আমি ভালো করেই জানি। নেহা বলল, এই ছেলে, এদিকে তাকাও বলছি। আমি নেহার দিকে তাকালাম। আমাকে দেখে ও একটা ধাক্কা খেলো মনে হয়। আমার বুকের বাম পাশটা চিনচিন করে উঠলো। নেহার চোখটা লাল হয়ে গেল, কিন্তু নেহা আর আমার দিকে তাকালো না। ও আবার সামনের দিকে তাকিয়ে ক্লাস নিতে শুরু করলো। সবকিছু স্বাভাবিকভাবেই নিল, কিন্তু আমি বুঝতে পারছি নেহার মনের ভিতর কি চলছে। এমন সময় সামিয়া বলে উঠল, হৃদয়, তুই কি ম্যামকে আগে থেকেই চিনিস? আমি একটু অপ্রস্তুত ভাবে বললাম, না মানে কি বলছিস তুই? আমি তো ম্যামকে আজকেই প্রথম দেখলাম, কিভাবে চিনবো আমি ওনাকে? সামিয়া কিছুটা অস্বাভাবিকের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে ম্যামকে দেখে তুই এইভাবে সিন ক্রিয়েট করলি কেন? আমি বললাম, আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি আবার কি করলাম? নেহা আমার কান্নামাখা মুখটা দেখে চুপ হয়ে গেল। একে একে সব ক্লাস শেষ হয়ে গেল। আমি কোনো ক্লাসে মন দিতে পারলাম না, দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ ছুটির ঘন্টা পড়ল। আমি ক্লাস থেকে একটা দৌড় দিয়ে বাইরে গেটের সামনে এসে দাঁড়ালাম। সামিয়া পিছন থেকে ডাকছিল, কিন্তু এখন আমার সময় নেই। যে করেই হোক আজ ওই নেহাকে সবকিছু জানাতে হবে। ওই তো নেহা আসছে। নেহা আমাকে দেখে একটু থমকে দাঁড়ালো, তারপর আবার একটা প্রাইভেট কারের দিকে যেতে লাগলো। আমি তাড়াতাড়ি নেহাকে ডাক দিলাম। আমি বললাম, নেহা দাঁড়াও, একটু তোমার সাথে কথা আছে। ওর আমার দিকে কোনো ভ্রুক্ষেপই নেই, কিছু না শোনার ভান করে হাঁটতে লাগলো। আমি বললাম, নেহা প্লিজ একবার হলেও আমার কথাটা শোনো প্লিজ। আমি ওর পেছনে পেছনে দৌড়াতে লাগলাম আর বললাম, নেহা আমার দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। ও নিজের মতো করে হাঁটতে লাগলো। ও প্রাইভেট কারের খুব কাছেই চলে এসেছে। না, ওকে থামতেই হবে। তারপর পিছন থেকে আমি ওর হাতটা মুট করে ধরলাম। ও থমকে দাঁড়ালো। আমি নেহাকে বললাম, নেহা, আর কিছু বলতে পারলাম না। তার আগে নেহা আমাকে ঠাস করে চড় মেরে দিল। আমি কথা শেষ করার আগেই ও আমার গালে একটা বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ওর চোখটাও লাল হয়ে আছে। ও আবার চলে যেতে যাচ্ছিল, কিন্তু না, ওকে আমার চলে যেতে দিলে হবে না। আজকে আমার সব সত্যি কথা ওকে জানাতেই হবে। আমি আবার ওর হাত ধরে বললাম, দেখো নেহা, আজকে আমার সব কথা তোমায় শুনতেই হবে।
নেহা আবারও ঠাস করে একটা চর মারলো। আমি কথা শেষ করতে পারলাম না, তার আগে আবারও একটা গালে বসিয়ে দিল। এবার চরটা একটু জোরেই দিল, ঠোঁটের একটা কিনারা কেটে গেছে, খুব জ্বালা করছিল। পরপর দুইটা চরের শব্দে পুরো ক্যাম্পাসটা যেন থমকে দাঁড়ালো। সবাই আমার দিকে অবাকের মতো তাকিয়ে আছে, মনে হয় এলিয়েন দেখছে। নেহার চোখের কোণেও পানি দেখা যাচ্ছে। আমি বললাম, নেহা প্লিজ তুমি আমার সব কথা শোনো। নেহা বলল, চুপ, একদম চুপ। তোর মতো একটা দুশ্চরিত্র লম্পট ছেলের কাছে আমি কিছুই শুনবো না। আমার পথ ছাড়, আমি যাব। দুশ্চরিত্র শব্দটা একবারে আমার বুকের মাঝে গিয়ে বিঁধছে। বুকটা কেমন জানি জ্বালা করছিল। আসলে যে দোষে আমি দোষী নই, সেই দোষটা নিচের ঘাড়ে আসলে কতটা খারাপ লাগে সেটা বোঝানো সম্ভব না। তারপর আবার দুশ্চরিত্র শব্দ। নেহা আমার প্রেমিকা, আমি কখনো ওকে ছুঁয়ে দেখার চেষ্টাও করিনি। ও কিভাবে পারলো আমায় এই কথা বলতে? আপন মানুষ দুঃখ দিলে সেটা সত্যি মেনে নেওয়া যায় না, সেটা একদম বুকের মাঝখানে গিয়ে লাগে। হায়রে জীবন, একটা ভুল বোঝাবুঝিতে আমার পুরো সব আপন মানুষ দূরে সরে গিয়েছে। ওইদিকে নেহা আবার চলে যেতে লাগলো, কিন্তু ওকে তো যেতে দেওয়া যাবে না। আজ ওকে সব বলতে না পারলে সারা জীবন ওর কাছে বিনা দোষে দোষী হয়ে থাকতে হবে। কিন্তু ও তো দাঁড়াচ্ছেই না, ওকে আটকাতেই হবে। আমি বললাম, নেহা প্লিজ একবার আমার কথাটা শোনো। নেহার পাটা আমি জড়িয়ে ধরলাম। পুরো কলেজ ক্যাম্পাস আমার দিকে তাকিয়ে আছে। থাক তাকিয়ে, তাতে আমার কি? আমার ভালোবাসার মানুষ তো ওরা তাকিয়ে থাকলে ফিরে আসবে না। আমি নেহার পাটা জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম, কিন্তু তারপরে নেহার মনে আমার জন্য একটুও মায়া হলো না। ও ওর পাটা ছাড়িয়ে চলে যেতে লাগলো। আমি মাটিতে বসে চিৎকার দিয়ে ওকে ডাকতে লাগলাম, কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপই নেই। ও শান্তভাবে চলে গেল। হে আল্লাহ, এটা আমি কাকে ভালোবাসলাম যে আমার একটা কথা পর্যন্ত শুনতে রাজি না, আমাকে একটু বিশ্বাস করতে পারলো না। আমি মাটিতে বসে চিৎকার করে কাঁদতে লাগলাম। পুরো ক্যাম্পাস আমার দিকে তাকিয়ে আছে হা করে। কেউ কেউ বাজে কথাও বলছে, কিন্তু তারা তো জানে না আপন মানুষ কষ্ট দিলে কতটা কষ্ট লাগে। এমন সময় আমার কাঁধে কারো হাত অনুভব করলাম। পেছনে তাকিয়ে দেখি সামিয়া, ওর চোখেও পানি চলে এসেছে। সামিয়া আমার দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, এবার উঠ। আমি সামিয়ার হাতটা ধরে উঠে দাঁড়ালাম। সামিয়া বলল, ম্যামের সাথে তোর কি হয়েছে রে? আমি বললাম, সামিয়া এখন আমার ভালো লাগছে না, আমি এখন বাসায় যাচ্ছি, তোকে অন্য একদিন বলবো সব। আমি চলে যেতে লাগলাম। সামিয়া বলল, আরে দাঁড়া, আমাকে একটু বাসায় নামিয়ে দে। আমি বললাম, আজ আমার ভালো লাগছে না রে, তুই প্লিজ রিক্সা করে বাসায় চলে যা। সামিয়া পিছন থেকে কি যেন বলছিল, কিন্তু আমি আর দাঁড়াই নাই। আমার মনটা ভালো লাগছে না। আমি কোনো কথা না বলে বাইকটা নিয়ে সোজাই বাসায় চলে আসলাম। প্রচুর কান্না পাচ্ছিল। তাড়াতাড়ি বাসায় এসে রুমে ঢুকতে যাব এমন সময় আম্মু জিজ্ঞেস করলো, কিরে ভার্সিটিতে আজ প্রথম দিন কেমন কাটলো? আমি মুখে মুচকি হাসি নেওয়ার চেষ্টা করে বললাম, ভালো। কতটা ভালো কেটেছে সেটা আমিই জানি। আম্মু কিছুটা আমার দিকে তাকিয়ে হন্তদন্ত হয়ে আমার দিকে ছুটে আসলো। আমার মুখটা ধরে বলল, কিরে বাবা, তোর কি হয়েছে? তো কেমন দেখাচ্ছে কেন? তোর ঠোঁটটা কাটলো কিভাবে? আমি বললাম, আরে না আম্মু, তেমন কিছু হয়নি। আজকে অনেকদিন পর বাইক চালিয়েছি তো, তাই একটু ব্যথা পেয়েছি। কিছু হবে না, ঠিক হয়ে যাবে। শরত, আমি একটু রুমে যাব এখন। আমি রুমে যেতে লাগলাম, কিন্তু আম্মু আমার হাতটা ধরে বলল, দেখ বাবা, কি হয়েছে আমাকে বল। কারোর সাথে কি মারামারি হয়েছে? কান্না ভেজা চোখে আমার দিকে তাকিয়ে বলল। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই আব্বু বলে উঠল, সালমা, ওকে একটু একা থাকতে দাও। ওর কলেজের প্রিন্সিপাল আমায় সব বলেছে। বাবা, তুই এখন উপরে গিয়ে বিশ্রাম নে। আমি বললাম, আচ্ছা আব্বু। তারপর আমি রুমে চলে গেলাম। আম্মু বলল, কিন্তু? বাবা বলল, কোনো কিন্তু না, তুমি আমার সাথে আসো, আমি তোমায় সব কিছু বলছি কি হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাচাতো বোনের মিথ্যা অপবাদ গল্পের 2 নম্বর পর্বটা এখানে এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই তোমার ফোনে নোটিফিকেশন যায়। আর হ্যাঁ, পরবর্তী পর্ব আসা অবধি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।